কেনিয়া এমন একটি দেশ যেখানে প্রকৃতি নিজেই শিল্পীর ভূমিকায়। এখানে সূর্য ওঠে অসীম তৃণভূমির ওপর, যেখানে মুক্তভাবে বিচরণ করে হাতি, সিংহ, জিরাফ, জেব্রা, উইল্ডিবিস্ট। দূর থেকে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে আফ্রিকার ছাদ খ্যাত বরফে ঢাকা মাউন্ট কিলিমাঞ্জারো, আর তার পাদদেশে ছড়িয়ে আছে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক। এছাড়াও আছে দ্য গ্রেট মাইগ্রেশনের জন্য পরিচিত মাসাই মারা ন্যাশনাল পার্ক। পৃথিবীর এক ভৌগোলিক বিস্ময় দ্য গ্রেট রিফট ভ্যালির দেখাও মিলবে কেনিয়ায়। এসবের বাইরে বাংলাদেশিদের জন্য গর্ব করার মতো যে ব্যাপারটি কেনিয়ায় রয়েছে সেটি হচ্ছে কেনিয়ায় আছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ফ্যাক্টরি, যার ফলে বাংলাদেশের মতো একটি দেশ থেকে ওষুধের মতো সফিস্টিকেটেড পণ্যের বাজারে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রথম মাল্টিন্যাশনাল কোম্পানি হিসাবে আবির্ভূত হয়েছে। গত 19 ফেব্রুয়ারি 2025 স্কয়ার ফার্মাসিউটিক্যালসের স্ট্র্যাটেজিক বিজনেস মিটিং অ্যাটেন্ড করার উদ্দেশ্যে সুযোগ হয়েছিল কেনিয়া যাওয়ার। কেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন, তবে কেনিয়ার পথে আমাদের জার্নিটাও ছিল দারুণ রোমাঞ্চকর। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে দুবাই হয়ে কেনিয়া যাওয়ার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস টাইম ফর আফ্রিকা। আমরা কেনিয়ার পথে রওনা দিয়েছি। আমরা বাসা থেকে একসাথে নাদিম ভাই, মামুন সাথে আমরা রওনা দিয়েছি। আমরা একটা উবার এক্সেলের গাড়িতে করে এখন এয়ারপোর্টের পথে। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 1টার সময়। বাসা থেকে আমরা রওনা দিয়েছি রাত 9টায়। এয়ারপোর্টে পৌঁছে ফর্মালিটি শেষ করে লাউঞ্জে কিছুটা সময় কাটিয়ে ইনশাল্লাহ এমিরেটসের বোয়িং 777 মডেলের এয়ারক্রাফটে করে আমরা দুবাই চলে যাব। দুবাই থেকে আগামীকালকে 10:30টার সময় আবার আমাদের জার্নি শুরু হবে নাইরোবির পথে। ওয়াকা ওয়াকা বলো। ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা। দিস টাইম ফর আফ্রিকা। 9:18 বাজে আর আমরা অলমোস্ট এয়ারপোর্টে চলে এসেছি। আমরা নেমে পড়ছি আর এখন হচ্ছে 9:27 বাজে। এসেই আমরা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াই গেছি। চেকিং শুরু হয়ে গেছে। খুব একটা বেশি ভিড় মনে হচ্ছে না। আমি আর মামুন অলরেডি সেলফ চেক ইন করে ফেলছি, কিন্তু তারপরেও সেলফ চেক ইন যারা আগে থেকে করে আসছে তাদের জন্য আলাদা কোনো কাউন্টার এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা আবারও লাইনের পেছনে দাঁড়াইছি। আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে। আর চেকিং কমপ্লিট করতে করতে প্রায় 10:15 বেজে গেছে। যদিও আমরা অনলাইন চেকিং করে রাখছিলাম, কিন্তু আমাদের এটাতে কেন জানি একটু বেশি সময় লাগছে, অনেক স্লো হচ্ছিল। আমাদের ইমিগ্রেশন ডান, এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। তো আমরা আজকে অনেকগুলো লাউঞ্জ এক্সপ্লোর করবো। শুরুতে আমরা যাবো ইবিএল লাউঞ্জে, এরপর আমরা যাবো বলাকা লাউঞ্জে, তারপরে যদি সময় পাই তাহলে আমরা এমটিভি লাউঞ্জেও যেতে পারি। স্কাই লাউঞ্জ, এখানে আমি মামুনের গেস্ট হিসেবে ঢুকতেছি। রাত 12টা বেজে গেছে। আমাদের ফ্লাইট যেহেতু 1টার সময়, আমাদের ফ্লাইটের গেট বন্ধ হয়ে যাবে 12:40-এ। অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা লাউঞ্জে বসেছিলাম, যদিও বলেছিলাম যে ইবিএল থেকে আমরা বলাকা লাউঞ্জে যাব, এরপর এমটিভি লাউঞ্জে যাব। আসলে এখানে খাওয়া দাওয়া করতে করতে পুরি কে লিয়ে ভি ওর জায়গা নেই, একদম পুরা জায়গা ফিল আপ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার আর কোনো সুযোগ নেই। আর এমনি আরও লাউঞ্জে যাওয়া হয় নাই। আবার সময়ও যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা বোর্ডিংয়ের জন্য চলে যাব। এখানকার খাবারের মধ্যে সব থেকে মজা লাগছে চিজ কেক। 8 নম্বর গেট, 8 নম্বর চেক ইন শেষ, এখন বোর্ডিং। আমরা এখন 8 নম্বর গেটের দিকে যাচ্ছি। বুঝতেই পারছি যে সামনে যে একটা লম্বা লাইনের পেছনে দাঁড়াইতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের এয়ারক্রাফট।
ফ্লাইটে উঠে বসছি। এখন হচ্ছে 12:50। শিডিউল অনুযায়ী আর 10 মিনিট পর প্লেন ছাড়ার কথা। এই কম্পার্টমেন্টের মধ্যে মোটামুটি সবই হচ্ছে আমাদের লোকজন। 1:16 বাজে আর আমাদের ফ্লাইট অলরেডি চলতে শুরু করে দিয়েছে। আমাদের ফ্লাইট টেক অফ করলো। ফ্লাইট টাইম প্রায় 5 ঘন্টা। এমিরেটসের ফ্লাইটটিতে লেগ স্পেস বেশ ভালো ছিল আর ইন ফ্লাইট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাও বেশ ভালো ছিল। অনেকগুলো অপশন ছিল সেখানে। টেক অফের কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার পরিবেশন করা হয়। যদিও লাউঞ্জে গলা পর্যন্ত খেয়ে ফ্লাইটে উঠেছিলাম, তারপরও ফ্লাইটের মজাদার খাবারের আর কিছুই বাকি রাখি নাই। বিমানযাত্রায় কখনোই আমার ঘুম খুব একটা ভালো হয় না, তাই রাতের আধারে জানালার বাইরে তাকিয়ে ওপর থেকে শহরের লাইটিং দেখছিলাম। এভাবেই ভোর প্রায় 4:45টার দিকে আমরা পৌঁছে যাই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। আমরা চলে আসছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন এখানে আমাদের 6 ঘন্টা ট্রানজিট হবে। দুবাই এয়ারপোর্টে অলমোস্ট আমরা 1 ঘন্টার বেশি সময় পার করে ফেলছি। আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে হালকা হওয়ার কাজটা সেরে নিয়েছি। এরপর অনেক কষ্টে এয়ারপোর্টে আজান হচ্ছিল, ফজরের নামাজটা আমরা পড়তে পারছি। আর এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। যদি কিছু কেনাকাটা করা যায় তাহলে কেনাকাটা করবো, লাউঞ্জেও যেতে পারি। দেখা যাক। 6 ঘন্টা ট্রানজিটের মধ্যে মাত্র 1 ঘন্টা পার হয়েছে। আমরা ঘোরাঘুরি করছি একই রাস্তা দিয়ে বারবার, এবং ঘোরাঘুরি করতে করতে অলরেডি সকাল হয়ে গেছে। বাইরে দিনের আলো দেখা যাচ্ছে, অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগই শুধু এমিরেটসের ফ্লাইটই চোখে পড়তেছে। অনেকগুলো A380 মডেল এয়ারবাসের এয়ারক্রাফট দেখতে পাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা একটু লাউঞ্জের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো আমরা হচ্ছে মারহাবা লাউঞ্জে চলে আসছি। তো শেষ পর্যন্ত আমরা মারহাবা লাউঞ্জে এসে বসলাম এবং সেখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম। আমাদের হাতে সময় খুব একটা বেশি নাই, খাওয়া করেই আবার আমাদেরকে দৌড় দিতে হবে, কারণ এখান থেকে আমাদের গেট কিন্তু অনেক দূরে। ঢোকার সময় আমাদেরকে বলে দিয়েছে যে আমরা ওয়েল আওয়ার কিনা, যে এখান থেকে আমাদের গেট পর্যন্ত যেতে কিন্তু প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। তো আমরা বলেছি যে হ্যাঁ, আমরা আবার অনুযায়ী আমরা বের হয়ে যাব। জাস্ট 15 থেকে 20 মিনিট এখানে আমরা টাইম স্পেন্ড করব। 9:20 বাজে আর আমরা লাউঞ্জ থেকে বের হয়ে গেছি। লাউঞ্জ থেকে বের হয়ে এখন আমরা আমাদের জন্য নির্ধারিত গেট A20 ওইদিকে যাচ্ছি। এটা সেরা, তাই না? আর এখন ট্রেনে করে যাবো। এয়ারপোর্টের মধ্যে ট্রেনে চড়তে মজাই লাগবে। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য ট্রেন। এই যে আমাদের হচ্ছে A20 নাম্বার গেটে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেট্রো লিঙ্কের ব্যবস্থা আছে। সো মেট্রো চলে আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা এখন মেট্রোতে উঠে পড়বো। আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি মেট্রোতে করে। এটা কি আলাদা টার্মিনাল? বাপরে, তো বিশাল টার্মিনাল। তাহলে আরেকটা টার্মিনাল ট্রেনে করে আসলাম আমরা এখানে। এখানে হচ্ছে এই গেটগুলো আছে, হিউজ স্ট্রাকচার। লিফটগুলো উঠানামা করতেছে, দেখতেই কেমন জানি লাগতেছে। বাইরে ভাই যে A380 দেখা যাচ্ছে। Please exit to departure level. Gates A1 to A24. 13 থেকে হাঁটা শুরু করো। Ladies and gentlemen, thank you for waiting. We would like to invite first-class passengers
business class passengers, and Skywards Platinum, Gold and Silver card holders to board the aircraft. Thank you for choosing Emirates and we wish you a pleasant flight. তো আমাদের ডাক চলে আসছে শেষ পর্যন্ত। এখন আমরা বোর্ডিং এর দিকে যাচ্ছি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা A38 দাঁড়াই আছে। এটা যদি হইতো আমাদের ফ্লাইট A380 লার্জেস্ট 2 তলা কিন্তু ভাই। কিন্তু আমরা এয়ারবাস A380 কে ডান পাশে রেখে চলে যাচ্ছি Boeing 777 এর উদ্দেশ্যে। সামনে তো আমরা আবারও বোর্ডিং কমপ্লিট করে ফেলেছি। এবার দুবাই থেকে নাইরোবির উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছেড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আশিক ভাই, ওইদিন ভাই কই? ওই যে আপনার পেছনে। এবং আমরা তিনজন আবারও একসাথে গতবারের সেম ওরিয়েন্টেশনে, যদিও এবার একটু অন্যরকম ছিল কিন্তু আমরা আবার আগেকার মতো ওরিয়েন্টেশনে বসে গেছি। আবারও আমরা দুবাই থেকে নাইরোবির পথে আমাদেরকে যে লাঞ্চ সার্ভ করা হবে সেই মেনুটা আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, আগেরটাতে বাংলায় লেখা ছিল। এটা তো দুবাই টু নাইরোবি। নাইরোবির উদ্দেশ্যে আমাদের ফ্লাইট টেক অফ করে 10:45 মিনিটে। তবে এই টেক অফের জন্য আগে থেকেই বেশ এক্সাইটমেন্ট ফিল করছিলাম, কারণ এক্সপেকটেশন ছিল ফ্লাইট থেকে দুবাইয়ের কিছু আইকনিক স্ট্রাকচার দেখতে পাবো। তো যেমনটা এক্সপেক্ট করেছিলাম, টেক অফের সাথে সাথেই চোখে পড়ল পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, দুবাই ফ্রেম, পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল বুর্জ আল আরব আর পাম আইল্যান্ড। ফ্লাইট টেক অফের কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করা হয়। এবার এক অদ্ভুত খাবার, ঢেঁড়স দিয়ে গরুর মাংস। যাই হোক, অদ্ভুত শোনালেও খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, শহর পার হতেই নিচে মরু এলাকা শুরু। দুবাই থেকে নাইরোবিও প্রায় 5 ঘন্টা ফ্লাইট টাইম। তবে এবার জানালা দিয়ে যে ল্যান্ডস্কেপ দেখতে পেলাম তা পুরা ইউনিক। কোথাও মরুভূমি, কোথাও পাথুরে পাহাড়, সমুদ্র, বিশাল ফাঁকা জায়গা, লেক ইত্যাদি। দেখতে দেখতে অবতরণের সময় হয়ে গেল। নামার সময় দূরে নাইরোবি সিটি দেখতে পাচ্ছিলাম। আমরা প্লেন থেকে নেমে গাড়ির জন্য দাঁড়াই আছি। একটা বাস আসবে, বাস আসলে তারপরে আমরা বাসে উঠে টার্মিনালের কোন দিকে নিয়ে যাবে জানি না। ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করে আমরা টার্মিনাল বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এয়ারপোর্টের ভেতর থেকেই আমরা মানি এক্সচেঞ্জের কাজটাও সেরে ফেলেছি। কেনিয়ার সিলিং আর বাংলাদেশের টাকার ভ্যালু অলমোস্ট সিমিলার। এই ধরেন 100 সিলিংয়ে 95 টাকা। এয়ারপোর্টের সামনে থেকে একটা সিম কার্ডও কিনে ফেলি। সাফারিকমের সিমের দাম পড়েছিল 1100 টাকা। এরপর গাড়িতে করে আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রশস্ত রাস্তা আর রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। হোটেলে যাওয়ার পথে চোখে পড়ল নাইরোবি ন্যাশনাল পার্ক। দুপুর 3টার দিকে আমরা হোটেলে পৌঁছাই। আমাদের হোটেলের নাম ওলে সেরেনি। এয়ারপোর্টের কাছাকাছি এটি নাইরোবির মোস্ট আইকনিক হোটেল, যার অবস্থান নাইরোবি ন্যাশনাল পার্কের একদম সাথেই।
রুমে ঢুকে প্রথমেই ডান পাশে বেসিন, এবং এটা কিন্তু টয়লেটের ভেতরে না। আমাদের রুমে 2টা সিঙ্গেল বেড ছিল। এছাড়াও রুমে একটা টিভি ও বসার চেয়ার ছিল। চা কফির ব্যবস্থা ছিল, তবে ইলেকট্রিক কেটলি আমাদের অন্য কাজে ব্যবহার করতে হয়েছিল। ওয়াশরুমের কথা আর কী বা বলবো। ওয়াশরুমের গেটে কোনো লক ছিল না কোনো পুশ শাওয়ার। বাঙালিদের জন্য পুশ শাওয়ার না থাকাটা এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে, সেটা তো বুঝতেই পারছেন। সো পুশ শাওয়ার না থাকায় ইলেকট্রিক কেটলিটাকেই আসলে আমাদের ক্রিয়েটিভলি একটু ব্যবহার করা লেগেছিল। তবে হোটেলের মোস্ট অ্যাট্রাকটিভ বিষয় যেটা ছিল সেটা হলো জানালা দিয়ে ইনফিনিটি জঙ্গল ভিউ। নাইরোবি ন্যাশনাল পার্কের দারুণ একটা ভিউ কিন্তু রুম থেকেই পাওয়া যাচ্ছিল। মাঝে মধ্যে জিরাফ, এন্টেলপ, জেব্রা এগুলো কিন্তু দেখা পাওয়া যাচ্ছিল আমাদের হোটেল রুম থেকেই। রুমে কাপবোর্ড এবং ফ্রিজও ছিল। যাই হোক, এই ছিল আমাদের নাইরোবি পর্যন্ত যাত্রার গল্প। লম্বা জার্নি শেষে আমরা সবাই বেশ টায়ার্ড। আজকের পর্ব এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকছে। কেনিয়া ভ্রমণের আপকামিং ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।